একটু কল্পনা করুন তো, একটা কোম্পানি বাজারে দারুণ ব্যবসা করছে, মানে কাস্টমাররা তাদের প্রোডাক্টের জন্য রীতিমতো পাগল। হুম, বেশ প্রফিটেবল একটা অবস্থা আর কি। হ্যাঁ, একদম। তারা প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার লাভ করছে, ব্যালেন্স শিট অত্যন্ত শক্তিশালী। কিন্তু ঠিক এমন একটা সময়ে মূল প্যারেন্ট কোম্পানি হঠাৎ করে সেই লাভজনক প্রতিষ্ঠানটিকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিল। এটা শুনতেই তো বেশ অদ্ভুত লাগে। তাই না? শুনতে বেশ অযৌক্তিক লাগছে। লাভজনক ব্যবসা কেউ কেন বিক্রি করবে? আজ আমরা ঠিক এই জায়গাতেই ডুব দেব। রাইট। আজকে আমাদের এই ডিপ ডাইভের মূল ভিত্তি হল চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা সিএ সিলেবাসের গ্রুপ অ্যাকাউন্টিংয়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, চ্যাপ্টার 14 বা 14 এর ইন্ট্রোডাকশন, যা মূলত ডিসপোজালস বা সাবসিডিয়ারি বিক্রি নিয়ে কাজ করে। হ্যাঁ, আর এতদিন কিন্তু আমরা শুধু আলোচনা করেছি কিভাবে একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে অধিগ্রহণ বা অ্যাকোয়ার করে, মানে নিয়ন্ত্রণ নেয়ার দিকটা। ঠিক কিভাবে অন্য একটা সত্তার উপর নিয়ন্ত্রণ নেওয়া হয় সেটাই ছিল ফোকাস। কিন্তু আজ আমরা মুদ্রার ঠিক উল্টো পিঠটা দেখব। আমাদের মিশন হলো শুধু সংজ্ঞার গণ্ডিতে আটকে না থেকে একটা সাবসিডিয়ারি বিক্রির পেছনের কৌশলগত কারণগুলো কি সেটা বোঝা। আর তার সাথে এর অত্যন্ত জটিল অ্যাকাউন্টিং মেকানিজমগুলোর একেবারে গভীরে প্রবেশ করা, কারণ এই জায়গাটাই গ্রুপ অ্যাকাউন্টিংয়ের সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ। মানে কেনার চেয়ে বিক্রি করাটা বেশি কঠিন বলছেন? হ্যাঁ, অনেকটাই। অধিগ্রহণ করা বা নিয়ন্ত্রণ নেওয়া যতটা কঠিন, সঠিক সময়ে একটা সাবসিডিয়ারি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া আর তার অ্যাকাউন্টিং প্রক্রিয়ার হিসাব রাখাটা তার চেয়ে কোনো অংশে কম জটিল নয়। এর পেছনের কারণটা কি? কারণ হলো, একটা সাবসিডিয়ারিকে যখন অধিগ্রহণ করা হয় তখন পুরো অর্থনৈতিক কাঠামোতে তাকে যুক্ত করা হয়, আর যখন তাকে ছেড়ে দেওয়া হয় তখন সেই কাঠামোর প্রতিটি স্তর থেকে তাকে নিখুঁতভাবে বিচ্ছিন্ন করতে হয়। ও, বুঝতে পেরেছি। মানে একটা ডিভোর্সের মতো অনেকটা। একদম। সিএ শিক্ষার্থীদের জন্য এই কেন এবং কিভাবে, এই দুটো প্রশ্নের উত্তর জানা অপরিহার্য। আচ্ছা, তাহলে প্রথমেই আমরা কেন বা কৌশলগত কারণগুলোতে আসি। আমাদের সোর্স মেটেরিয়ালে একটা সাবসিডিয়ারি বিক্রি বা ডিসপোজ করার পেছনের মূল 3টি কারণ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, প্রথমত নগদ অর্থ বা ক্যাশ তৈরি করার প্রয়োজনীয়তা। দ্বিতীয়ত সাবসিডিয়ারিটির খারাপ পারফরমেন্স বা আন্ডার পারফরমেন্স। আর তৃতীয়ত সাবসিডিয়ারিটি কোম্পানির ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনার সাথে আর মানানসই না হওয়া। রাইট। এই তিনটেই হলো মূল স্ট্র্যাটেজিক লজিক। আমি যদি বিষয়টিকে বাস্তব জীবনের একটা সহজ অ্যানালজি দিয়ে বোঝাই, তাহলে এটা অনেকটা নিজের গ্যারেজে থাকা একটা পুরনো গাড়ি বিক্রি করে দেওয়ার মতো। আচ্ছা, দারুণ, বলুন তো শুনি। ধরুন হঠাৎ করে খুব এমার্জেন্সি কিছু ক্যাশ টাকার দরকার পড়ল, তাই গাড়িটা বিক্রি করে দেওয়া হলো। এটা হলো প্রথম কারণ। নিড টু জেনারেট ক্যাশ। হ্যাঁ, অথবা দ্বিতীয় কারণ, গাড়িটা বারবার নষ্ট হয়ে ভোগাচ্ছে, মেরামতের পেছনেই সব টাকা বেরিয়ে যাচ্ছে, তাই সেটাকে বিদায় করা হলো, আন্ডার পারফরমেন্স। একদম লজিক্যাল। অথবা তৃতীয় কারণটা হতে পারে গাড়িটা আপনার এখনকার লাইফস্টাইলের সাথে আর যাচ্ছে না। হতে পারে এখন একটা বড় ফ্যামিলি কার দরকার, আর পুরনো স্পোর্টস কারটা গ্যারেজে শুধু জায়গাই দখল করে আছে। চমৎকার। এই গাড়ি বিক্রির অ্যানালজিটা কর্পোরেট ডিসপোজালের মূল কারণগুলোকে ভিজুয়ালাইজ করতে দারুণ সাহায্য করে। আমরা যদি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা আর্থিক বিশ্লেষকের দৃষ্টিকোণ থেকে দেখি, এই তিনটির ভেতরে আলাদা আলাদা ব্যবসায়িক কৌশল লুকিয়ে আছে। তো প্রথম কারণটার কথাই ধরা যাক, নগদ অর্থের প্রয়োজনীয়তা। আপাতদৃষ্টিতে মনে হতে পারে একটা বড় কর্পোরেট গ্রুপের ক্যাশের কি অভাব থাকতে পারে। আসলে তারল্য বা লিকুইডিটি ক্রাইসিস যে কোনো সময় তৈরি হতে পারে। বড় গ্রুপ হলেও ক্যাশফ্লো আটকে যেতে পারে। মানে ব্যালেন্স শিটে প্রফিট থাকলেও ক্যাশ নাও থাকতে পারে। ঠিক তাই। অনেক সময় পেরেন্ট কোম্পানির ঘাড়ের ওপর এমন কোনো বড় ঋণের বোঝা বা ডেট ক্যাভেনেন্ট চেপে থাকে যা খুব দ্রুত মেটানো দরকার। সেটা না পারলে হয়তো পুরো গ্রুপটিই দেউলিয়া হয়ে যেতে পারে। তার মানে পুরো জাহাজটাকে ডোবার হাত থেকে বাঁচানোর জন্য জাহাজের একটা অংশ কেটে সাগরে ফেলে দেওয়া হচ্ছে। খুব সুন্দর বলেছেন। আবার এর একটা পজিটিভ দিকও থাকতে পারে। মানে সব সময় যে বিপদে পড়েই ক্যাশ দরকার হবে তা কিন্তু নয়। আচ্ছা, পজিটিভ দিকটা কি রকম? পেরেন্ট কোম্পানি হয়তো নতুন কোনো বিশাল প্রজেক্টে হাত দিতে চায়। ধরা যাক নতুন কোনো দেশে এক্সপ্যানশন করবে বা নতুন কোনো প্রযুক্তি উদ্ভাবন করবে। আর তার জন্য প্রচুর ফান্ডিং দরকার। একদম। সেই বিশাল মূলধনের যোগান দিতে তারা তাদের বর্তমান পোর্টফোলিও থেকে এমন একটা সাবসিডিয়ারি বিক্রি করে দেয় যার মাধ্যমে তাৎক্ষণিক বিপুল তরল অর্থ হাতে চলে আসে। বুঝতে পেরেছি।
এই ক্যাশ জেনারেট করাটা তখন কোম্পানির ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য একটা লাইফলাইন হয়ে দাঁড়ায়। প্রথম কারণটা বেশ সোজাসাপটা, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি কৌতূহলোদ্দীপক লাগছে দ্বিতীয় এবং তৃতীয় কারণটার মধ্যকার পার্থক্যটা। আন্ডার পারফরমেন্স আর কৌশলগত পরিকল্পনার অমিল, এই দুটো তো? হ্যাঁ, এ দুটো কি আসলে একে অপরের সাথে যুক্ত নয়? মানে গাড়ি নষ্ট হওয়া আর গাড়ি লাইফস্টাইলের সাথে না যাওয়া, দুটোর কারণেই তো গাড়ি ছাড়তে হচ্ছে। অ্যাকাউন্টিং এবং স্ট্র্যাটেজির দৃষ্টিকোণ থেকে এদের আলাদা করার যৌক্তিকতা কি? অ্যাকাউন্টিং এবং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের ভাষায় এই দুটো সম্পূর্ণ আলাদা এবং স্বতন্ত্র বিষয়। দেখুন, আন্ডার পারফরমেন্স মানে হল সাবসিডিয়ারিটি আর্থিকভাবে সত্যিই খারাপ করছে। মানে তারা লস করছে? হ্যাঁ, তারা ক্রমাগত লোকসান করছে, অথবা প্যারেন্ট কোম্পানি যে পরিমাণ রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আরওআই আশা করেছিল সেটা তারা কোনোভাবেই দিতে পারছে না। উল্টো গ্রুপের অন্যান্য লাভজনক ব্যবসার টাকা এনে এই ডুবন্ত সাবসিডিয়ারির পেছনে ঢালতে হচ্ছে। ঠিক, এটা হলো আপনার সেই বারবার নষ্ট হওয়া গাড়ির উদাহরণ। এখানে সিদ্ধান্তটা মূলত আর্থিক। লোকসানের খাতা বন্ধ করার জন্যই বিক্রি করা হচ্ছে। আর কৌশলগত পরিকল্পনার অমিল বা ডাজেন্ট ফিট ইন উইথ ফিউচার স্ট্র্যাটেজিক প্ল্যানস, আমাদের ইন্ট্রোর সেই লাভজনক কোম্পানির উদাহরণটা কি এখানে খাটবে? হ্যাঁ, ঠিক এখানেই আমাদের ইন্ট্রোর সেই প্যারাডক্স বা আপাত বিরোধপূর্ণ পরিস্থিতির উত্তর লুকিয়ে আছে। একটা সাবসিডিয়ারি হয়তো আর্থিকভাবে অত্যন্ত লাভজনক। তারা হয়তো প্রচুর প্রফিট জেনারেট করছে। হ্যাঁ, প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার প্রফিট, ব্যালেন্স শিটও খুব শক্তিশালী। কিন্তু তারপরও পেরেন্ট কোম্পানি তাকে বিক্রি করে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু কেন? লাভজনক ব্যবসা ছেড়ে দেওয়া তো সাধারণ জ্ঞানে বোকামি মনে হতে পারে। এর পেছনের যুক্তিটা আরেকটু ভেঙে বলা যায়? অবশ্যই, কারণ হল সেই সাবসিডিয়ারিটি গ্রুপের ভবিষ্যতের কোর ভিশন বা মূল লক্ষ্যমাত্রার সাথে আর মানানসই নয়। একটা তাত্ত্বিক উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক। হ্যাঁ, প্লিজ। ধরুন, একটা বড় টেকনোলজি কোম্পানি যারা মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ক্লাউড সফটওয়্যার বানায়। বহু বছর আগে তারা হয়তো ডাইভার্সিফিকেশনের কথা ভেবে একটা জুতো তৈরির কোম্পানি কিনেছিল। আচ্ছা, জুতো কোম্পানি, বেশ অদ্ভুত কম্বিনেশন। হ্যাঁ, জুতো কোম্পানিটা বাজারে দারুণ চলছে এবং প্রচুর লাভ করছে। কিন্তু টেক কোম্পানির সিইও এবং বোর্ড অফ ডিরেক্টরস হঠাৎ উপলব্ধি করলেন, মানে তারা ভাবলেন, আমরা তো আসলে জুতো বিক্রেতা নই। আমরা গ্লোবাল টেক জায়ান্ট। একদম। জুতোর ব্যবসার পেছনে আমাদের টপ ম্যানেজমেন্টের যে সময়, মেধা এবং ফোকাস নষ্ট হচ্ছে, সেটা যদি আমরা সম্পূর্ণভাবে আমাদের কোর সফটওয়্যার ডেভেলপমেন্টে দিতে পারতাম, তাহলে আমাদের প্রবৃদ্ধি আরও বহুগুণ বেড়ে যেত। ওয়াও! তার মানে তারা লাভজনক হওয়া সত্ত্বেও জুতোর ব্যবসাটা বিক্রি করে দেবে? ঠিক তাই, তারা সেই অত্যন্ত লাভজনক জুতো কোম্পানিটাকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার মানে এখানে ক্যাপিটাল এবং ম্যানেজমেন্ট ফোকাসের একটা অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়ের ব্যাপার আছে। রাইট, আপনি একদম পয়েন্টে ধরতে পেরেছেন। জুতো কোম্পানি লাভজনক হলেও টেকনোলজিতে ফোকাস করলে তারা আরও বেশি লাভবান হবে। তার মানে ডিসপোজাল মানেই যে ব্যবসা খারাপ চলছে বা লোকসান হচ্ছে তা নয়। একদমই না। নিজেদের মূল পরিচয়ে ফিরে যাওয়ার জন্য এবং ভবিষ্যতের সুনির্দিষ্ট কৌশলের সাথে অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য সাবসিডিয়ারি ছাঁটাই করা হয়। আর ক্যাপিটাল মার্কেটে বা শেয়ার বাজারে বিনিয়োগকারীরা নিশ্চয়ই এই ধরনের ফোকাসড স্ট্র্যাটেজি খুব পছন্দ করেন। ভীষণ পছন্দ করেন। বিনিয়োগকারীরা দেখতে চান যে ম্যানেজমেন্ট তাদের কোর কম্পিটেন্সি বা মূল দক্ষতার জায়গাতেই বিনিয়োগ করছে, অযথা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে নেই। আচ্ছা, কৌশলগত কারণগুলো তো পরিষ্কার হলো। এবার চলুন আমরা অ্যাকাউন্টিং মেকানিজমের গভীরে যাই। হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং পার্ট। আমাদের সোর্স ম্যাটেরিয়ালে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। যখন কোনো গ্রুপ তার সাবসিডিয়ারির সম্পূর্ণ বা আংশিক অংশ বিক্রি করে দেয়, তখন এই পরিবর্তনটি অবশ্যই দুটো জায়গায় প্রতিফলিত হতে হবে। দুটো সম্পূর্ণ আলাদা রিপোর্টিং সত্তাতে। হ্যাঁ, পেরেন্ট কোম্পানি নিজস্ব আর্থিক বিবরণী বা পেরেন্ট সেপারেট ফিনান্সিয়াল স্টেটমেন্টস আর গ্রুপের সামগ্রিক আর্থিক বিবরণী বা গ্রুপ ফিনান্সিয়াল স্টেটমেন্টসে। রাইট। তো এই দ্বৈত রিপোর্টিং বা ডিউয়াল রিপোর্টিংয়ের ব্যাপারটা আমার কাছে একটু কনফিউজিং লাগছে। একই কোম্পানির বিক্রির হিসেব দুই জায়গায় আলাদাভাবে দেখানোর আসল কারণ কি? এটা কি অ্যাকাউন্টিং প্রক্রিয়ায় অযথায় জটিলতা বা ডাবল ওয়ার্ক বাড়াচ্ছে না? না না, এই দ্বৈত রিপোর্টিং কোনো ডাবল ওয়ার্ক নয়, বরং এর ভেতরে কনসলিডেটেড অ্যাকাউন্টিংয়ের মূল দর্শনটি লুকিয়ে আছে। সিএ স্টুডেন্টসদের জন্য এই কনসেপ্টটি একেবারে জলের মতো পরিষ্কার হওয়া দরকার।
আচ্ছা, তাহলে একটু বুঝিয়ে বলুন। এখানে আমাদের দুটি সম্পূর্ণ ভিন্ন সত্তা বা এন্টিটির দৃষ্টিকোণ থেকে ভাবতে হবে। একটা হলো আইনি সত্তা বা লিগ্যাল এন্টিটি এবং আরেকটা হলো অর্থনৈতিক সত্তা বা ইকোনমিক এন্টিটি। লিগ্যাল এন্টিটি আর ইকোনমিক এন্টিটি। হ্যাঁ, এই দুটি সত্তা একই ঘটনাকে সম্পূর্ণ দুটি লেন্স দিয়ে দেখে। এই দুটো লেন্স কিভাবে কাজ করে সেটা একটু ধাপে ধাপে বোঝা যাক। প্রথমে আইনি সত্তা বা লিগ্যাল এন্টিটির লেন্স দিয়ে দেখলে কি দেখা যায়? যখন আমরা প্যারেন্ট কোম্পানির নিজস্ব আর্থিক বিবরণীর বা সেপারেট ফিনান্সিয়াল স্টেটমেন্টসের কথা বলি, তখন আমরা পুরো বিষয়টিকে আইনি সত্তার দৃষ্টিকোণ থেকে দেখি। আইনের চোখে প্যারেন্ট কোম্পানি একটা সম্পূর্ণ আলাদা এবং স্বাধীন কর্পোরেট প্রতিষ্ঠান। তো তারা যখন বিক্রি করে তখন কি ঘটে? তারা যখন তাদের সাবসিডিয়ারির শেয়ারগুলো বিক্রি করে দেয়, তাদের নিজস্ব বইতে এটা খুব সাধারণ একটা বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট বিক্রির লেনদেন ছাড়া আর কিছুই না। মানে অনেকটা আমার পুরনো ল্যাপটপটা বাজারে বিক্রি করে ক্যাশ টাকা নিয়ে বাড়ি ফেরার মতো। হ্যাঁ, অনেকটাই সেরকম। প্যারেন্ট কোম্পানির ব্যালেন্স শিটে ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি নামে একটা অ্যাসেট বা সম্পদ লেখা ছিল। তো যখন শেয়ারগুলো বিক্রি করা হলো, প্যারেন্ট কোম্পানি ক্যাশ পেল। হ্যাঁ, তারা তাদের বইতে ক্যাশ অ্যাকাউন্টকে ডেবিট করবে আর ওই ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টটাকে ক্রেডিট করে চিরতরে মুছে ফেলবে। আর লাভ বা ক্ষতির হিসাবটা? বিক্রি থেকে যে ক্যাশ পাওয়া গেল তার সাথে ইনভেস্টমেন্টের বুক ভ্যালুর তুলনা করে যে লাভ বা ক্ষতি হলো তা সরাসরি প্যারেন্টের ইনকাম স্টেটমেন্টে দেখিয়ে দেওয়া হবে। প্যারেন্টের নিজস্ব দৃষ্টিকোণ থেকে কাজ এখানেই শেষ। অত্যন্ত সোজা সাপটা হিসাব। আচ্ছা, তাহলে আইনি সত্তার ক্ষেত্রে আমরা শুধু একটা নির্দিষ্ট সম্পদের আদান প্রদান দেখছি। ক্যাশ আসলো, ইনভেস্টমেন্ট চলে গেল। একদম সিম্পল। কিন্তু গ্রুপের সামগ্রিক আর্থিক বিবরণীতে বা গ্রুপ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে গেলে বিষয়টা একটু জটিল হয়ে যায় কেন? সেখানে অর্থনৈতিক সত্তার লেন্সটা কিভাবে কাজ করে? কারণ গ্রুপের সামগ্রিক আর্থিক বিবরণী আইনি সত্তার উপর ভিত্তি করে তৈরি হয় না। অর্থনৈতিক সত্তার দৃষ্টিকোণ থেকে পেরেন্ট এবং সাবসিডিয়ারি আলাদা কোনো ব্যক্তি নয়। তাহলে তারা কি? তারা মিলে একটা একক বিশাল অর্থনৈতিক পরিবার। এখানে আমরা একটু রূপক ব্যবহার করতে পারি। মনে করুন দুজন মানুষ বিয়ে করে একটা যৌথ পরিবার তৈরি করল। কনসলিডেশন বা অধিগ্রহণের সময় ব্যাপারটা ঠিক এমনই ঘটেছিল। মানে দুজনের সমস্ত সম্পদ এক হয়ে গিয়েছিল। হ্যাঁ, দুজনের সমস্ত সম্পদ, ব্যাংক ব্যালেন্স, বাড়িঘর এবং সমস্ত দায় বা ঋণ একীভূত হয়ে পরিবারের একটা একক ব্যালেন্স শিট তৈরি হয়েছিল। আর যখন সাবসিডিয়ারি বিক্রি করে দেওয়া হচ্ছে, তখন কি এটা সেই যৌথ পরিবার ভেঙে যাওয়ার মতো বা ডিভোর্সের মতো কোনো পরিস্থিতি তৈরি করছে? একদম নিখুঁত একটা তুলনা। যখন সাবসিডিয়ারিটি বিক্রি করে দেওয়া হয়, তখন গ্রুপের দৃষ্টিকোণ থেকে সেই সাবসিডিয়ারির ওপর থেকে সমস্ত নিয়ন্ত্রণ বা কন্ট্রোল হারিয়ে যায়। তার মানে ওই একক অর্থনৈতিক পরিবারের কাঠামোটি ভেঙে গেছে। রাইট। তাই যখন হিসাব আলাদা করতে হবে, তখন শুধু ওই ইনভেস্টমেন্ট শব্দটা মুছে দিলেই তো কাজ হবে না। কারণ কনসলিডেটেড ব্যালেন্স শিটে তো ইনভেস্টমেন্ট বলে কিছু ছিলই না। হ্যাঁ, সেখানে তো সাবসিডিয়ারি প্রতিটি অ্যাসেট আর লায়াবিলিটি যোগ করা ছিল। ঠিক, সেখানে ছিল সাবসিডিয়ারির মেশিনারিজ, বিল্ডিং, ইনভেন্টরি এবং ঋণ। তার মানে বিক্রির সময় গ্রুপের ব্যালেন্স শিট থেকে এই সমস্ত কিছুকে লাইন বাই লাইন ধরে ধরে বের করে আনতে হবে। বাপরে, এটা তো বিশাল কাজ। হ্যাঁ, আর অ্যাকাউন্টিংয়ের ভাষায় এই প্রক্রিয়াটিকে বলে ডিকনসলিডেট করা। প্যারেন্টের নিজস্ব বইতে যা ছিল একটা সাধারণ শেয়ার বিক্রির হিসাব, গ্রুপের বইতে তা হয়ে দাঁড়ায় পুরো অর্থনৈতিক কাঠামো থেকে একটা বড় অংশকে সাবধানে বিচ্ছিন্ন করার এক বিশাল প্রক্রিয়া। এই ডিকনসলিডেশন প্রক্রিয়ার মেকানিজম বা ধাপগুলো আসলে কেমন? মানে বাস্তবে একজন সিএ শিক্ষার্থীকে খাতায় কলমে কি কি সরাতে হয় ব্যালেন্স শিট থেকে? এর মেকানিজমটা খুবই লজিক্যাল। প্রথমত, বিক্রির তারিখে সাবসিডিয়ারি যত নেট অ্যাসেট বা নিট সম্পদ গ্রুপের ব্যালেন্স শিটে ছিল তার সবকিছু শূন্য করে দিতে হবে। সব অ্যাসেট এবং লায়াবিলিটি বাদ দিতে হবে। হ্যাঁ, এরপর আসি গুডউইল বা সুনামের কথায়। যখন অধিগ্রহণ করা হয়েছিল তখন প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারির সম্পদের চেয়ে বেশি দাম দিয়েছিল, যেটাকে আমরা গুডউইল হিসেবে ব্যালেন্স শিটে রেখেছিলাম, রাইট? একদম। সাবসিডিয়ারি যখন আর গ্রুপের অংশই থাকছে না, তখন সেই আনঅ্যামোটাইজড বা অবশিষ্ট গুডউইলটিকেও সম্পূর্ণভাবে মুছে ফেলতে হবে। আচ্ছা, বুঝতে পারলাম। আর যদি সাবসিডিয়ারিতে অন্য কোনো মাইনরিটি শেয়ার হোল্ডার থাকে, যাকে আমরা নন কন্ট্রোলিং ইন্টারেস্ট বা এনসিআই বলি, সেটার কি হবে? এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। যেহেতু আমরা সাবসিডিয়ারিকে একীভূত করার সময়
100% সম্পত্তি ব্যালেন্স শিটে দেখিয়েছিলাম, তাই মাইনরিটি শেয়ার হোল্ডারদের অংশ বোঝাতে ব্যালেন্স শিটের ইকুইটি অংশে এনসিআই রেকর্ড করা হয়েছিল। তো এখন যেহেতু সাবসিডিয়ারি চলে যাচ্ছে, হ্যাঁ, এখন যেহেতু পুরো সাবসিডিয়ারিটাই গ্রুপ থেকে বেরিয়ে যাচ্ছে, তাই সেই এনসিআই ব্যালেন্সটিকেও ডি-রেকগনাইজ বা সম্পূর্ণ মুছে ফেলতে হবে। তার মানে নেট অ্যাসেট গেল, গুডউইল গেল, আর এনসিআইও গেল। রাইট। এই সব কিছু অ্যাডজাস্ট করার পর বিক্রির থেকে প্রাপ্ত অর্থের সাথে তুলনা করে বের করা হয় প্রফিট বা লস অন ডিসপোজাল। তার মানে আইনি সত্তার লেন্সে প্যারেন্ট কোম্পানি শুধু দেখছে তাদের ইনভেস্টমেন্ট বিক্রি করে কত লাভ হলো, আর অর্থনৈতিক সত্তার লেন্সে গ্রুপ দেখছে পুরো একটা ব্যবসা খাত থেকে নিয়ন্ত্রণ হারানোর পর সমস্ত অ্যাসেট, লায়াবিলিটি, গুডউইল এবং এনসিআই সরিয়ে ফেলার পর সামগ্রিকভাবে গ্রুপের অর্থনৈতিক লাভ বা ক্ষতি কত হলো। একদম পারফেক্ট সামারি। দুটো সম্পূর্ণ ভিন্ন হিসাবরক্ষণ পদ্ধতি, কারণ তাদের মূল ভিত্তিটাই আলাদা। আর এই কারণে একজন আর্থিক বিশ্লেষক বুঝতে পারেন যে একটা কোম্পানির একক পারফরম্যান্স কেমন আর সামগ্রিক গ্রুপের স্বাস্থ্যের ওপর সেই ডিসপোজালের প্রভাব কেমন। ঠিক তাই। আচ্ছা, এই যে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ হারানোর কথা বললেন এবং ডিকনসলিডেশনের এত জটিল প্রক্রিয়ার কথা জানলাম, এখান থেকে আমার একটা প্রশ্ন জাগছে, যা আমাদের সোর্স মেটেরিয়ালের একেবারে শেষ অংশে বলা হয়েছে। হ্যাঁ, বলুন। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং বা সিএর নির্দিষ্ট এই সিলেবাসে শুধুমাত্র সাবসিডিয়ারির কমপ্লিট ডিসপোজাল বা সম্পূর্ণ বিক্রির বিষয়টি পরীক্ষার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। রাইট। আংশিক বিক্রি বা পার্শিয়াল ডিসপোজাল এই নির্দিষ্ট সিলেবাসের আওতাভুক্ত নয়। কিন্তু বাস্তবে তো আমরা প্রায় দেখি কোম্পানিগুলো তাদের পুরো শেয়ার না বেচে কিছু অংশ বিক্রি করে। হ্যাঁ, কর্পোরেট জগতে আংশিক বিক্রির ঘটনা অহরহ ঘটে। পেরেন্ট কোম্পানি হয়তো ক্যাশ জেনারেট করতে চায়, কিন্তু নিয়ন্ত্রণ ছাড়তে চায় না। ধরুন, একটা কোম্পানির ৮০% শেয়ার আমার কাছে ছিল। সেখান থেকে আমি ২০% শেয়ার বাজারে বিক্রি করে দিলাম। আমার হাতে এখনও ৬০% শেয়ার আছে এবং আমি এখনও কোম্পানিটির বোর্ড অব ডিরেক্টরস নিয়ন্ত্রণ করছি। হ্যাঁ, খুব সাধারণ একটা দৃশ্যপট। তো বাস্তব জগতে যেখানে আংশিক বিক্রি এত বেশি ঘটে, সেখানে সিলেবাসে শুধুমাত্র সম্পূর্ণ বিক্রির উপর ফোকাস করার কারণ কি? এতে কি সিএ শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান কিছুটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে না? আপাত দৃষ্টিতে অসম্পূর্ণ মনে হলেও এর পেছনে একটা অত্যন্ত সুপরিকল্পিত শিক্ষাগত বা প্যাডাগজিক্যাল লজিক কাজ করছে। অ্যাকাউন্টিংয়ের মতো জটিল বিষয়ে শিক্ষার্থীদের ভিত্তি ধাপে ধাপে মজবুত করতে হয়। মানে আগে হাঁটা শিখতে হয়, তারপর দৌড়ানো। একদম তাই। গ্রুপ ডিসপোজালের ক্ষেত্রে কমপ্লিট ডিসপোজাল বা সম্পূর্ণ বিক্রি হল সে হাঁটা শেখার প্রথম ধাপ। সম্পূর্ণ বিক্রির সাথে এই ভিত্তি মজবুত হওয়ার সম্পর্কটা ঠিক কি? সম্পর্কটা হল ওই নিয়ন্ত্রণ বা কন্ট্রোলের কনসেপ্টের সাথে। সম্পূর্ণ বিক্রির ক্ষেত্রে প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারির ওপর থেকে তাদের নিয়ন্ত্রণটি সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে, যাকে আমরা বলি কমপ্লিট লস অফ কন্ট্রোল। রাইট। এটি একটি বাইনারি বা দ্বিমুখী পরিস্থিতি। হয় আপনার কন্ট্রোল আছে, নয়তো নেই। আচ্ছা, এই নিয়ন্ত্রণ হারানোর অ্যাকাউন্টিং মেকানিজমটি, যেটার কথা একটু আগে আমরা বললাম, কিভাবে গ্রুপের কনসলিডেটেড ব্যালেন্স শিট থেকে গুডউইল সরাতে হয়, কিভাবে এনসিআই মুছে ফেলতে হয় এবং সাবসিডিয়ারি সমস্ত সম্পদ ও দায় কিভাবে শূন্য করে দিতে হয়। ডিকনসলিডেশন প্রক্রিয়া। হ্যাঁ, এই পুরো ডিকনসলিডেশন প্রক্রিয়াটি নিখুঁতভাবে আয়ত্ত করা হল গ্রুপ অ্যাকাউন্টিং শেখার প্রধান ভিত্তি। আর আংশিক বিক্রির ক্ষেত্রে কি এই ভিত্তিটা কাজে লাগে না? অবশ্যই কাজে লাগে, কিন্তু সেখানে পরিস্থিতি গাণিতিক এবং লজিক্যালি অনেক বেশি জটিল স্তরে চলে যায়। আপনি নিজেই যে উদাহরণটা দিলেন, ৮০% থেকে ২০% বিক্রি করে ৬০% নেমে আসা। হ্যাঁ, এখানে খেয়াল করে দেখুন, আপনি কিন্তু নিয়ন্ত্রণ হারাচ্ছেন না, আপনি এখনও ওই সাবসিডিয়ারির প্যারেন্ট, তাই এখানে কোনো ডিকনসলিডেশন হবে না। ওয়েট, ডিকনসলিডেশন হবে না? তাহলে অ্যাকাউন্টিং কিভাবে হবে? আপনাকে আগের মতোই কনসলিডেশন চালিয়ে যেতে হবে, শুধু গ্রুপের ভেতরে আপনার এবং মাইনরিটি শেয়ারহোল্ডার বা এনসিআই এর মধ্যকার ইকুইটির ব্যালেন্সটা পরিবর্তন করতে হবে। ও, এটাকে বলা হয় ট্রানজ্যাকশন বিটুইন ওনার্স। এখানে গুডউইল বা নেট অ্যাসেট সরানোর কোনো ব্যাপার নেই। আচ্ছা, কিন্তু আমি যদি ৮০% থেকে একেবারে ৬০% শেয়ার বিক্রি করে দিই, তখন তো আমার হাতে থাকলো মাত্র ২০%।
তখন তো আপনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। আপনার ৮০ থেকে ০ নেমে আসা বা ৮০ থেকে ২০-এ নেমে আসা উভয় ক্ষেত্রেই লস অফ কন্ট্রোল ঘটছে। হ্যাঁ। কিন্তু ২০% হাতে থাকার কারণে ওই প্রতিষ্ঠানটি এখন আপনার জন্য একটি অ্যাসোসিয়েট বা সহযোগী প্রতিষ্ঠানে পরিণত হবে। তখন কি করতে হবে? তখন আপনাকে প্রথমে পুরো ডিকনসলিডেশন প্রক্রিয়াটি করতে হবে। তারপর ওই অবশিষ্ট ২০% শেয়ারকে ইকুইটি মেথড ব্যবহার করে নতুনভাবে হিসাবের খাতায় তুলতে হবে। ও, এখন বুঝতে পারছি। পার্শিয়াল ডিসপোজাল বা আংশিক বিক্রির ভেতরে তো অনেকগুলো লেয়ার বা স্তর আছে। এটা শুধু একটা সিম্পল বিক্রি নয়। না, এটা একটা ট্রানজিশন বা রূপান্তর। কখনো সেটা সাবসিডিয়ারি থেকে সাবসিডিয়ারি থাকছে, কখনো সাবসিডিয়ারি থেকে অ্যাসোসিয়েট হয়ে যাচ্ছে, আবার কখনো বা সাধারণ ইনভেস্টমেন্টে পরিণত হচ্ছে। ঠিক এই কারণেই সিলেবাসটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শিক্ষার্থীরা প্রথমে আংশিক বিক্রির এই জটিল ট্রানজিশনাল ম্যাট্রিক্সে হারিয়ে না যায়। একদম ঠিক। অ্যাকাউন্টিংয়ের এই জটিল স্তরগুলোতে প্রবেশের আগে একজন শিক্ষার্থীকে সবার আগে বুঝতে হবে যে নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়ার আসল মেকানিজমটা কি। মানে বেসিকটা ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, সম্পূর্ণ বিক্রির মাধ্যমে ডিকনসলিডেশনের কোর প্রিন্সিপাল বা মূল নীতিটি নিখুঁতভাবে শিখতে পারলেই পরবর্তীতে আংশিক বিক্রির এই গাণিতিক এবং লজিক্যাল প্যাচগুলো খোলা তাদের জন্য অনেক বেশি সহজ হবে। অসাধারণ একটা লজিক্যাল স্ট্রাকচার। তার মানে সিলেবাস এখানে কোনো শর্টকাট নিচ্ছে না, বরং অত্যন্ত সুচিন্তিতভাবে একটা মজবুত ইমারতের ভিত্তিপ্রস্তর স্থাপন করছে। একদম তাই। ঠিক আছে, আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো চলুন এতক্ষণ যা যা আলোচনা করলাম তার সবকিছু একটু গুছিয়ে সারসংক্ষেপ করে ফেলি। শিওর। আমরা আজ দেখলাম যে গ্রুপ অ্যাকাউন্টিংয়ের দুনিয়ায় একটা সাবসিডিয়ারি অধিগ্রহণ করা যতটা গুরুত্বপূর্ণ, সঠিক কৌশলগত কারণে তা বিক্রি করে দেওয়াটাও ঠিক ততটাই প্রাসঙ্গিক। হ্যাঁ, সেটা ক্যাশ ক্রাইসিস সামলানো হোক, আন্ডারপারফর্ম করা ব্যবসাকে ছাঁটাই করা হোক, বা নিজেদের মূল কোর বিজনেসে ফোকাস ফেরানোর জন্যই হোক, প্রতিটি ডিসপোজালের পেছনেই থাকে গভীর ব্যবসায়িক যুক্তি। আর অ্যাকাউন্টিংয়ের দিক থেকে আইনি সত্তা বনাম অর্থনৈতিক সত্তার এই দ্বৈত রিপোর্টিং কোনো ডাবল ওয়ার্ক নয়, বরং এটি একটা কোম্পানির আর্থিক বাস্তবতার সবচেয়ে স্বচ্ছ প্রতিচ্ছবি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল একজন ভবিষ্যৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে বুঝতে হবে যে অ্যাকাউন্টিং শুধু ডেবিট আর ক্রেডিটের কোনো মেকানিক্যাল খেলা নয়। এটা হলো একটা কোম্পানির অর্থনৈতিক গল্পের সবচেয়ে বিশ্বস্ত বয়ান। হ্যাঁ, কখন সেই গল্পে একটা নতুন সত্তাকে একীভূত করতে হবে আর কখন নিয়ন্ত্রণ হারানোর কারণে পুরো অর্থনৈতিক কাঠামো থেকে তাকে নিখুঁতভাবে ডিকনসলিডেট করে বিদায় জানাতে হবে, তার পেছনের বিজ্ঞান এবং মেকানিজমটাই আমরা আজ বিশ্লেষণ করলাম। আর সম্পূর্ণ ডিসপোজাল শেখার মাধ্যমেই এই বিশাল প্রক্রিয়ার হাতেখড়ি হয়। অত্যন্ত চমৎকার উপসংহার। তবে আমাদের আজকের এই গভীর আলোচনা শেষ করার আগে আমি শ্রোতাদের জন্য একটা নতুন চিন্তার খোরাক রেখে যেতে চাই। হ্যাঁ, অবশ্যই। লাভজনক এবং ভবিষ্যৎ সম্ভাবনাময় সাবসিডিয়ারি বিক্রি করে দেয়া হতে পারে। তাৎক্ষণিকভাবেই প্যারেন্ট কোম্পানির নিজস্ব আর্থিক বিবরণীতে প্রচুর ক্যাশ দেখা যাবে। আইনি সত্তার লেন্সে ব্যালেন্স শিট সাময়িকভাবে খুব শক্তিশালী মনে হবে। কিন্তু দীর্ঘমেয়াদে? ভালো প্রশ্ন। গ্রুপের সামগ্রিক আর্থিক বিবরণী বা ইকোনমিক এন্টিটি থেকে যখন একটা স্থায়ী এবং বিশাল রেভিনিউ স্ট্রিম বা আয়ের উৎস চিরতরে হারিয়ে যাবে, তখন বড় বড় বিনিয়োগকারীদের আস্থার ওপর এর কী ধরনের মারাত্মক প্রভাব পড়তে পারে? সাময়িক আর্থিক স্বস্তি কি দীর্ঘমেয়াদী কৌশলগত পঙ্গুত্বের কারণ হতে পারে? সত্যি ভাবার মতো একটা বিষয়। এটি এমন একটি প্রশ্ন যার উত্তর খুঁজতে গিয়ে হয়তো কর্পোরেট লিডারদের পুরো ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের ধারণাই বদলে যেতে পারে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমরা আরও নতুন কোনো বিষয় নিয়ে এভাবেই গভীরে ডুব দেব। সবাইকে ধন্যবাদ।